আচ্ছা, তাহলে আমরা যে সার্কেলটা কনসিডার করছি এটা তোমার রেডিয়াসটা হচ্ছে 1। এবারে আমরা এখানে একটা অ্যাঙ্গেল থিটা দেখালাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এইখান থেকে একটা নর্মাল ড্র করি, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম সেই ট্রায়াঙ্গেলের হাইট কত বলতে পারবো? এই ট্রায়াঙ্গেলের হাইট কত বলতে পারবো? হাফ সাইন থিটা। এইটা তো 1, যার ফলে ট্রায়াঙ্গেলের হাইট কত হয়ে যাবে? সাইন সাইন থিটা। থিটা। সাইন থিটা। আর ট্রায়াঙ্গেলের বেস কি হয়ে যাবে? কস থিটা। কস থিটা। আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? হাফ সাইন থিটা কস থিটা। হাফ সাইন থিটা কস থিটা। ভালো কথা। এইবারে আমরা এই জায়গাটাতে একটা ট্যানজেন্ট ড্র করছি, কেমন? এবং ট্যানজেন্ট ড্র করবার পরে এইটাকে এক্সটেন্ড করছি, করলাম। করার ফলে আর একটা বড় ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বড় ট্রায়াঙ্গেলটার যদি আমরা এরিয়া ভাবার চেষ্টা করি, সেটা কি বের করা সম্ভব? বড় ট্রায়াঙ্গেলের এরিয়া হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি করে করব? বেসটা তো স্যার বড় ট্রায়াঙ্গেলটার হাইটটা ট্যান থিটা কস থিটা হবে, আর বেসটা কস থিটা, তাহলে হাফ ইন্টু কস থিটা ইন্টু ট্যান থিটা কস থিটা। তাহলে এইটার হাইটটা হবে তোমার, মানে বেসিক্যালি ওই হাইট ডিভাইডেড বাই, আমি যদি 1 করি, তাই তো? হ্যাঁ। তাহলে ওটা কি হয়ে যাবে? ট্যান থিটা। ট্যান থিটা নাকি? হ্যাঁ ট্যান থিটা। আচ্ছা, তাহলে ওটার হাইট কত হয়ে গেল? ট্যান থিটা। স্যার কিন্তু এখানে তো ওটা তো কস থিটা আছে, বেসটা। না, আমি তো পুরোটা নিচ্ছি এবার। আমি তো এতটা নিচ্ছি, হুম। এতটা এতটা ও নিচ্ছি, হ্যাঁ। হুম। তাই না? কি, বড় হ্যাঁ স্যার, ট্রায়াঙ্গেল বেসটা তো 1। তাহলে ওটার হাইট যদি তোমার এইচ ট্যান থিটা হয়, তাহলে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? বড় হাফ ট্রায়াঙ্গেলের এরিয়া ট্যান কত? থিটা। হাফ ট্যান থিটা। তাহলে ওটার এরিয়া হবে তোমার হাফ ইন্টু 1 ইন্টু ট্যান থিটা। তার মানে ওটা হাফ ট্যান থিটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে আর্ক, এই যে স্যার সার্কুলার, ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হাফ সাইন থিটা কস থিটা ছিল তো। হ্যাঁ এইটা আরেকবার বলবে, বড় ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কি করে, বুঝতে পারলাম না। হ্যাঁ, বড় ট্রায়াঙ্গেলের হাইট কত? হাইট ডিভাইডেড বাই বেস যদি করি, ট্যান থিটা। ট্যান থিটা, তাহলে হাইট ইকুয়াল টু ট্যান থিটা। ও আচ্ছা, বেসটা তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বেসটা তো 1, এই যে এতটা পর্যন্ত বেস, এখান থেকে শুরু করে এতটা বেস। হ্যাঁ হ্যাঁ, রেডিয়াসটা তো 1 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এই যে সার্কুলার আর্কটা আছে, এই সার্কুলার আর্কের যদি এরিয়া বের করার চেষ্টা করি, সার্কুলার আর্কের এরিয়া, তাহলে কি করা যাবে? তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাই তো? মানে বেসিক্যালি তোমার যদি পুরো অ্যাঙ্গেলটা আমরা নিই, কেমন, পুরো যদি আমরা ধরো 2 পাই অ্যাঙ্গেলের কথা ভাবি, তাহলে 2 পাই অ্যাঙ্গেলের জন্য তোমার
টোটাল এরিয়াটা কত, পাই আর স্কোয়ার? কি হ্যাঁ কি বলো? হ্যাঁ তো তাহলে পার অ্যাঙ্গেল তাহলে এরিয়াটা কত? পার অ্যাঙ্গেল, ধরো আমি যদি থিটা রেডিয়ানের জন্য কতটা এরিয়া তাহলে আসছে সেইটাকে ভাবার চেষ্টা করি, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, 2 পাই। হ্যাঁ হ্যাঁ, 2 পাই ইন্টু থিটা। 2 পাই ইন্টু থিটা, ঠিক তো? হ্যাঁ, তাহলে করসপন্ডিং ওই সার্কুলার আর্কের এরিয়াটা কত? সার্কুলার আর্কের এরিয়াটা তাহলে কত নেব, বলো? আর স্কোয়ার থিটা বাই 2, কি তাই নেবো তো? হ্যাঁ আচ্ছা, এবার আর কত? 1। আর 1, তাহলে অ্যাঙ্গেলটা তাহলে নিউমেরিক্যালি ইকুয়াল টু এটা কত আসবে, আর্কের এরিয়াটা? থিটা/2। থিটা বাই 2। তাহলে আমি কি এটা বলতে পারবো যে তোমার এইরকম একটা সিচুয়েশন করতে পারবো? করা যাবে? মানে আমি বলতে চাইছি যে এই ট্রায়াঙ্গেলের, ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া লেস দ্যান আর্কের এরিয়া লেস দ্যান বড় ট্রায়াঙ্গেলের এরিয়া, হ্যাঁ হবে। হবে তো? আচ্ছা, এইবার থিটাটাকে যদি আমি সত্যি ভীষণ কমিয়ে দিই, থিটাটাকে যদি ভীষণ কমিয়ে দিই, তাহলে এরা ক্রমশ একজন আরেকজনের কাছে চলে আসবে না? থিটাটাকে আমি যদি ক্রমশ কমিয়ে দিই তাহলে কি হবে, কি হতে পারে? এরা একজন আরেকজনের কাছে চলে আসবে তো, নাকি কি বলো? হ্যাঁ মানে থিটাটা যদি তোমার জিরোর দিকে টেন্ড করে, তাহলে ওদের ডিফারেন্সটা কি ক্রমাগত কমতে থাকবে? হ্যাঁ কমবে। ঠিক তো? হ্যাঁ থিটা কমাতে থাকলে ওদের ডিফারেন্সটা ক্রমশ কমবে। ফলত আমি যদি থিটা টেন্ডিং টু জিরো জায়গায় নিয়ে চলে যাই, থিটা যদি টেন্ডিং টু জিরো জায়গায় নিয়ে চলে যাই, তাহলে কিন্তু ওরা, তাহলে কিন্তু আমি এই ইনইকুয়ালিটির মধ্যে এরকম লেস দ্যান ইকুয়াল টু একটা সাইন দিয়ে দিতে পারি, তাই না? থিটা প্র্যাকটিক্যালি যদি জিরো হয়ে যায় তাহলে ওরা ইকুয়াল হয়ে যাবে, তাই না? ভেবে দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এখান থেকে হাফ গুলোকে সরিয়ে দাও, হাফ গুলোকে সরিয়ে দাও। তাহলে হাফ গুলোকে সরিয়ে দিলে কি পড়ে থাকে? সাইন থিটা কস থিটা লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা, এবার আমরা কি করছি, সাইন থিটা জিরো নয় ধরে নিয়ে সাইন থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আচ্ছা, এইবার যদি আমরা এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করি, 1/cos থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন থিটা বাই থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু cos থিটা। কস থিটা। এইবারে ভেবে স্যার দেখো, এটার আগের স্টেপটা একবার বলবে? কোনটা? ওই সাইন থিটাটা যেখানে সরে গেল, আর ওই মানে কস থিটা, তারপরে পাই বাই থিটা বাই সাইন থিটা, ওইটা। এটাকে আমরা সবগুলোকে সাইন থিটা দিয়ে ডিভাইড করলাম, সাইন থিটা দিয়ে ডিভাইড করলে এটা চলে গেল, এটা চলে গেল, আর এখানে আচ্ছা, নিচে সাইন হ্যাঁ থিটা আছে, বুঝতে পেরেছি। ঠিক তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা,
এইবারে যদি থিটা সত্যিকারে টেন্ডিং টু জিরো হয়, থিটা এক্স্যাক্টলি জিরো নয়, থিটা টেন্ডিং টু জিরো, তাহলে সেই অবস্থায় কস থিটা কি হবে? ওয়ান তাহলে ওয়ান থিটা টেন্ডিং টু জিরো হয়ে গেলে কি সিচুয়েশন হবে? ওয়ান, তারপরে সাইন এখানেও থিটা আমরা ওইটাকে লিখে দিই, লিমিট থিটা টেন্ডিং টু জিরো সাইন থিটা বাই থিটা। তার মানে দেখো, থিটা যদি সত্যিকারে টেন্ডিং টু জিরো হয়, তাহলে এইটা তখনই মিনিংফুল হবে, তাই না? তখন তো আর ইনইকুয়ালিটির ব্যাপারটা আর মিনিংফুল থাকে না। বুঝতে পারছো? হ্যাঁ থিটা টেন্ডিং টু জিরো হয়ে গেলে ইনইকুয়ালিটিটা আর মিনিংফুল থাকে না। তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখো, এই এরিয়া থেকে আমরা কিন্তু সামহাও দেখাতে পারি যে লিমিট থিটা টেন্ডিং টু যদি জিরো হয়, স্যার, লাস্টে ইকুয়াল টু থ্রিটা করতে গেল। কারণ বাঁ দিকে ডান দিকে তো একই আছে, তাই না? তো তার মানে এই ইনইকুয়ালিটি সাইনটার তো আর এখানে কোনো মানে হয় না। হ্যাঁ না, ওয়ান ইকুয়াল টু লিমিট ডেল্টা থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই কস থিটা, তারপর ইকুয়াল টু জিরো। ও না, জিরো নয়, জিরো নয়, জিরো নয়। জিরো কেন হবে স্যার? ওটা জিরো হবে না। হ্যাঁ, ওটা তো ওয়ান ছিল, ওয়ানই হবে। তার মানে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, এটা ইকুয়াল টু কি হয়ে গেল? এটা হয়ে গেল ওয়ান। বুঝতে পারলে? যার ফলে এই ইউনিট সার্কেলের এরিয়ার অ্যাপ্রোচ থেকেও কিন্তু আমরা সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু জিরো, এটাকে আমরা ওয়ান দেখাতে পারি। ঠিক আছে? স্যার মানে হ্যাঁ, এখান থেকে ডেরিভেশনটা এসেছে। দেখো নানা রকম ভাবে তো করা যায় এটা একটা, মানে জিওমেট্রি থেকে আমরা ব্যাপারটাকে দেখাতে পারি আর কি, এরিয়া থেকে। এমন নয় যে একটা বিষয় মানে একটা জায়গা থেকেই পাওয়া গেছে, এটা আরেকটা অ্যাপ্রোচ। যাই হোক, এটা মনে হলো যে বললে তোমাদের বেশ ইন্টারেস্ট পাবে, হ্যাঁ সেই জন্য বললাম। এটা আমাদের ফিজিক্সের সঙ্গে সেই অর্থে রিলেটেড নয়, ফিজিক্স তো আর আসবে না সব। আচ্ছা যাই হোক, এইবারে আমরা কোন জায়গা থেকে শুরু করব বলো? আমি একেবারে বেসিক জায়গা থেকেই শুরু করার চেষ্টা করছি, কেমন? আর যার যেখানে অসুবিধা হবে সেখানে বলবে, কারণ আজকের ক্লাসের মূল পারপাসটাই হচ্ছে যাতে আমাদের বেসিক ক্যালকুলেশনে আর কারোর কোনো অসুবিধা না থাকে, একদম বেসিক ক্যালকুলেশনের জায়গাটা। যেমন ধরো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, এইটা নিয়ে আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে ডাউট থাকে, কারণ সবাই তো আর একই রকম ভাবে ডিটেলিং এ পড়াশোনা করেনি নাইন টেনে। আচ্ছা, ধরো এইরকম যদি একটা স্ট্রেট লাইন হয়, আমি এক্স ওয়াই দিয়ে আগে দেখাচ্ছি। তাহলে এই যে ওয়াই অ্যাক্সিসে যে ইন্টারসেপ্টটা হলো, এই ইন্টারসেপ্টটা আপাতত পজিটিভ ইন্টারসেপ্ট। আর আমরা এখানে কোনো একটা পয়েন্টকে চুজ করছি যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স কমা ওয়াই। তো এখান থেকে আমি নর্মাল ড্র করলাম, তাহলে এইটুকু হয়ে গেল ওয়াই। নর্মাল ড্র করলাম, এটা হয়ে গেল এক্স। এইবারে ট্রায়াঙ্গেলটাকে ফরমেশন করার চেষ্টা করছি।
এই অ্যাঙ্গেলটা থিটা, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে এইটুকু হয়ে গেল ওয়াই মাইনাস সি, এইটুকু হয়ে গেল এক্স। তো ন্যাচারালি ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স, এটা হলো ট্যান থিটা, এবং ট্যান থিটা হলো স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, এটাকে আমি স্মল এম দিয়ে দেখাচ্ছি। সো ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু এম এক্স। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এইরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা পেলাম। এইবারে এইটার সঙ্গেই সিমিলার ওয়েতে যদি স্ট্রেট লাইনটা এইরকম টাইপের হয়, কারণ তোমাদের খেয়াল আছে আমরা এরকম ইকুয়েশনকে ইউজ করেছি। এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0, বি, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার 0, এ। তাহলে এখানেও আমরা ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটাকে একটু আগে পেলাম সেটাকে যদি বসাই, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো এইখানে যদি এই ভ্যালুস গুলোকে বসাই, ওয়াই ইকুয়াল টু বি ওয়েন এক্স ইকুয়াল টু 0, তাহলে আমি পেয়ে গেলাম সি ইকুয়াল টু বি, অর্থাৎ কিনা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। তো বিটা হচ্ছে বেসিক্যালি এখানে সি, এই যে ইন্টারসেপ্টটা। এটা আমার জিরো হবে না? এক্স ইন্টারসেপ্টটা, হ্যাঁ হ্যাঁ, এক্স ইন্টারসেপ্টটা এটা আমার জিরো হবে না? হ্যাঁ, এই কমা জিরো হবে। আচ্ছা, এইটা তোমার এবারে আমি যদি ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এম ইন্টু এ প্লাস বি, তাহলে এম ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু এম এর বদলে বসিয়ে দেওয়া হলো মাইনাস বি বাই এ এক্স প্লাস বি। তো এখান থেকে ওয়াই বাই বি ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ প্লাস 1। ফলত এটাকে সাইড চেঞ্জ করিয়ে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে স্ট্রেট লাইন এটা পাওয়ার পরে আমরা যদি এবার অন্যান্য গ্রাফগুলোর প্রতি একটুখানি আমাদের অ্যাটেনশনটাকে পাঠিয়ে দিই, তাহলে দেখব যেমন আমাদের খেয়াল আছে যে ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে তার গ্রাফ কেমন হবে। এবার তার গ্রাফ কেমন হবে সেটাকে আমরা এর আগে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। স্যার একবার আগের ওটাতে যাওয়া যাবে? এটা তো রিমুভ করে দিয়েছি রে বাবা। আচ্ছা, আমি ওটা পেজগুলো সেভ করেছেন, পাঠিয়ে দেবো তো। ওই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, ওটার পরে কি করেছিলেন তাহলে আরেকবার একটু বলবেন? আমি না ওটা রিমুভ করে দিয়েছি, আর ওটা ফেরত যেতে পারবো না। না না, আমি গ্রাফটা এঁকেছি, আমি বলছি যে ওই সেকেন্ড যে গ্রাফটা আঁকলেন, একটা হলো হ্যাঁ a, 0 আর 0, b, যে দুটো পয়েন্ট হলো, তারপর ওখান থেকে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি যে ইকুয়েশনটা পেলেন, তারপরে হ্যাঁ, কি করেছিলেন তাহলে একটু বলতে পারবেন? তারপর ওয়াই এর জায়গায় 0 বসালাম আর এক্স এর জায়গায় এ বসালাম, বসিয়ে এমটাকে বার করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনগুলো এগুলো স্ক্রিনশট গুলোকে শেয়ার করে দেবো একটু পরে। আচ্ছা, এইবারে দেখো, আমি যদি লিখি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ইকুয়েশনটা কেমন দেখতে হবে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে এটাকে গ্রাফে প্লট করলে কেমন হবে।
এরকম টাইপের হবে কি? আমরা এটা তো আগে করেছি নাকি? হ্যাঁ তাহলে এরকম দেখতে হবে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো যে যদি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে কেমন দেখতে হবে? তো উল্টো হয়ে যাবে না? এইরকম হ্যাঁ দেখতে হয়ে যাবে, মানে এটা বেসিক্যালি মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ ঠিক তো? ওকে, তাহলে এবার আমাকে বলো যে আমি এবার একটু একটু করে চেঞ্জ করছি, হ্যাঁ। মনে করো আমি লিখলাম যে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কেমন দেখতে হবে? এরকম সেপই হবে, এই ওপরে ওয়ান পুরো জিনিসটা 1 ইউনিট উপরে চলে যাবে। উপরে উঠে যাবে। তাহলে এটা ওয়ান ইউনিট উপরে চলে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি আমরা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার করি, নিচে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট নিচে। এটা এরকম দেখতে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এইবারে দেখো আমি এবার যদি মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার করি তাহলে কেমন হবে? গ্রাফটা ফার্স্টলি পুরো উল্টে যাবে, আর তারপরে 1 ইউনিট শিফট হবে। এরকম হবে কি? হ্যাঁ হ্যাঁ, ওপর দিকে, হ্যাঁ। যাদের এই পার্টটা বুঝতে অসুবিধা হলো তারা এইটাকে খালি খেয়াল করো। মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হতো তাহলে কি হতো? মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে কি হতো? একটু আগে আমরা বললাম যেটা এরকম হতো গ্রাফটা, তাই তো? হ্যাঁ আর যদি আমি ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার করি তাহলে এটা ওয়ান ইউনিট ওপরে উঠে যাবে। দেখো এটা কি সবাই এগ্রি করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে দেখো আমি যদি এরকম করি যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই গ্রাফটা কেমন দেখতে হবে? এটা ডান দিয়ে সরবে। তাহলে আগে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফটাকে আঁকা যাক। তাহলে এটা মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। এবার তাহলে আমরা কি করব? ডান দিকে 1 ইউনিট সরাবো। তার মানে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলেই ওয়াইটা জিরো হবে, তাই তো? হ্যাঁ সেই জন্য আমরা ডান দিকে ওয়ান ইউনিট এটাকে সরালাম। এক্স ইকুয়াল টু ওয়ান হলে তবেই ওয়াই ইকুয়াল টু জিরো হবে। আগের বারে যেমন এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছিল, এবার কিন্তু এক্স ইকুয়াল টু ওয়ান হলে তবেই ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এবার এই গ্রাফটা একবার একটু আরেকবার এক্সপ্লেন করবেন, বুঝতে পারলাম না। কোনটা, এইটা? হ্যাঁ। আচ্ছা, দেখো যখন এই ওয়ানটা ছিল না তখন এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি যদি এটাকে এক্স মাইনাস ওয়ান করে দিই তাহলে এক্স এর জায়গায় ওয়ান যদি বসাও তবেই ওয়াইটা জিরো হবে, ঠিক তো? হ্যাঁ
এটা বুঝেছি। আচ্ছা, এইবারে তুমি যদি ওয়াই ইকুয়াল টু ওয়ান বসাও, তাহলে এক্স কত হবে? এইখানে ওয়াই ইকুয়াল টু যদি ওয়ান বসাও তাহলে এক্স কত হবে? জিরো। আচ্ছা, ওয়াই এর জায়গায় যদি আমি ওয়ান বসাই, এইবারে তাহলে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হচ্ছে ওয়ান। হ্যাঁ, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান কত? প্লাস মাইনাস ওয়ান। প্লাস মাইনাস ওয়ান। তাহলে যদি তোমার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, তাহলে এক্স ইকুয়াল টু জিরো। হুম। আর যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান হয়, তাহলে এক্স ইকুয়াল টু টু। টু। তাহলে ওয়াই ওয়ান মানে হচ্ছে, একটু ভেবে দেখো, ওয়াই ওয়ান মানে হচ্ছে এখানেও ওয়াই ওয়ান, এখানেও ওয়াই ওয়ান, কিন্তু এইটার করসপন্ডিং এক্স হচ্ছে জিরো, আর এইটার করসপন্ডিং এক্স কত? এটার করসপন্ডিং এক্স হচ্ছে টু। তাহলে দেখো, এই যে এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু টু, এটাকে আমরা তাহলে জাস্টিফাই করতে পারলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইভাবে গ্রাফগুলোকে এঁকে একটু দেখতে হবে, হ্যাঁ, তবে কনফিডেন্স আসবে। আর তোমরা তো ওই ডেসমোস ওই গ্রাফ প্লটারটা জানোই কেমন। ওইটাকে গ্রাফ প্লটারে গ্রাফগুলোকে বসাবে, কেমন কেমন হচ্ছে দেখবে। আগে তুমি নিজে আঁকার চেষ্টা করবে, তারপর প্লটারে বসিয়ে দেখবে যে গ্রাফটা ঠিক হচ্ছে কিনা। তুমি চটজলদি কিন্তু ভেরিফাই করে নিতে পারবে যে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, এইবারে আমি যদি এরকম লিখি একটা গ্রাফকে, লাইক ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, তাহলে কি হতে পারে? প্রথমে অ্যালফা ধরবে, বা যে অ্যালফা পজিটিভ হয় তাহলে ডান দিয়ে সরবে অ্যালফা, তারপরে ওপরে উঠবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আলফা বিটা দুটোই পজিটিভ। তাহলে ডান দিকে সরে উপরে উঠবে, মানে ডান দিকে অ্যালফা উপরে বিটা। তাহলে এইটাকে ধরো এইরকম একটা, তাহলে ভার্টেক্সটা বেসিক্যালি আলফা কমা বিটা। আলফা কমা বিটা, ভার্টেক্সের কোঅর্ডিনেটটা কি হবে? আলফা কমা বিটা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এইবারে দেখো, স্যার এর মানে কি বলা যায় যে কোনো ফাংশন যদি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস বিটা ফর্মে থাকে, সেটা হুম, সবসময় ইমাজিনারি রুটস থাকে? হ্যাঁ, কি বললে? স্যার বলছি, যদি কোনো ফাংশন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস বিটা ফর্মে থাকে, তাহলে কি মানে ওটা সবসময় ইমাজিনারি রুটস, এটা আমরা কনক্লুড করতে পারি এই গ্রাফটা দিয়ে? মানে বিটাটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দিতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিটাটাকে ওইদিকে পাঠিয়ে দিলে তাহলে ওয়াই ইকুয়াল টু এটা হয়ে গেল। হ্যাঁ স্যার।
তবে এরকম ফর্মে যদি কোনো গ্রাফ থাকে, মানে ফাংশন থাকে, তার হ্যাঁ মানে কি ওটা সবসময় ইমাজিনারি রুটস থাকবে, কোয়াড্রেটিক ফাংশন? হ্যাঁ, এইখানে তোমার যদি ধরো ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে জিরো তো হলো না, না। তাই না? যার ফলে জিরো না হলে তো তুমি রিয়েল রুট আর এখানে পেলে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এইবার আমাকে বলো, যদি আমি এরকম একটা লিখি যে, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার এই গ্রাফটা অরিজিনের ছাড়া মানে ডান দিকেও তো হতে পারতো। হ্যাঁ, ডান দিকে মানে? মানে ও এটা তো অরিজিনে হয়েছে না স্যার, তো ওটা ডান দিকে শিফট হয়ে তো হতে পারতো। মানে যদি একটা আমার পজিটিভে অ্যালফা নিলাম, সেখানেও তো মানে এক্সটা অ্যালফা নিলে ওয়াইটা বিটাই হবে। আর তুমি কি বলছো, এক্সট্রা আলফা নিলে? এক্সটা অ্যালফা নিলে তো ওয়াই তো বিটাই হবে না, তো অরিজিন ছাড়া অন্য জায়গাও তো হতে পারতো এটা। এক্স এর জায়গায় যদি আমি আলফা বসাই, ওয়াই ইকুয়াল টু বিটা। হ্যাঁ, তুমি বলছো যে এরকম একটা পয়েন্টও এটা হতে পারতো, তাই তো? না মানে যদি পজিটিভ অ্যাক্সিসে যদি রাখি এক্স এর, তাহলেও তো মানে এটা তো অরিজিনে আপনি করেছেন, এটা পজিটিভ অ্যাক্সিসে না না, কোন ও একটা। সেটা বলছে না, ও যেটা বলছে যে তোমার, ধরো আমি যদি ওয়াই ইকুয়াল টু জিরো বসাই, আমি যদি ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে দিই, তাহলে কি আমি এক্স এর রিয়েল রুট পাবো? ও সেটা বলছে। বুঝতে পারছো কি বলছে? ধরো আমি যদি এটাকে জিরো বসিয়ে দিই, এবার আলফা বিটা দুটো যদি পজিটিভ, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হলে পাবো, বদলে পাবো না। হ্যাঁ বিটা নেগেটিভ হলে পাবো, কিন্তু আলফা বিটা দুটো যদি পজিটিভ হয়, তাহলে আমি এক্স এর রিয়েল রুট পাবো না, ও সেটাই বলছে। আচ্ছা, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাব না আজকে। আচ্ছা, এবার যদি আমি বলি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই গ্রাফটা কেমন হবে? এটা তো আগে করলাম, তাই না? এবার যদি আমি লিখি যে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে এই গ্রাফটা কেমন হবে? তো বাই এক্স অ্যাক্সিস এর প্রসেস মানে তাহলে এটা সিমেট্রি হবে। পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ওপেন হবে, তাই তো? হ্যাঁ। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন হয়েছিল, তখন এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ওপেন ছিল। আর এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে এটা কি হবে? পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ওপেন হবে। স্যার এগুলো মনে কিভাবে রাখবো, মানে একটা প্যাটার্ন ধরে মনে রাখতে হবে না, বারবার প্লট করে করতে হবে? হ্যাঁ, প্যাটার্নটা তো ওটাই তো, তোমার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে কি হলো, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে কি হলো, সেটা খেয়াল রাখতে হবে। ওকে স্যার, মানে মানে এই সব কোন, গ্রাফ এভাবেই মনে রাখতে হবে, প্যাটার্নটা ধরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর মানে হচ্ছে যে ওয়াই ইজ ইনক্রিজিং মোর র্যাপিডলি, তাই না? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইজ ইনক্রিজিং মোর র্যাপিডলি। ধরো ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, ওয়াই ইকুয়াল টু এক্স হলে দুজনে একই রকম র্যাপিডিটির সঙ্গে বাড়ছে। কিন্তু যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, তাহলে এটা ওয়াইটা তাড়াতাড়ি আরো বাড়বে। কিন্তু যদি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়, তাহলে এরকম হবে, এক্সটা আরো র্যাপিডলি বাড়বে। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এই পার্টটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোমার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এরকম ভাবে আমরা ভাবতে পারি। এনিওয়ে, এর আগে যদিও আমরা গ্রাফগুলোকে এরকম ভাবে ড্র করিনি, আমরা কিন্তু গ্রাফের স্লোপ থেকেই বার করেছিলাম। কিন্তু আজকে এরকম ভাবে করছি কারণ মাঝে মাঝে আমাদের এটা আবার হেল্পও করে। আচ্ছা, যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার করি, তাহলে এটা আসছে। এবার যদি আমি লিখি যে
তোমার 1 + x = y², তাহলে কি হবে? ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার করলে কি হবে? নিচে সরবে। 1 ইউনিট। এটা কি এরকম হয়ে যাবে? হ্যাঁ। উম, না, নিচে সরবে না। আচ্ছা, তুমি এক্স এর জায়গায় -1 বসালে কি হবে? y√2। এক্স এর জায়গায় -1 বসালে হ্যাঁ, 0। তাহলে 0 পাবে, তাই তো? আচ্ছা, এবার তুমি যদি এক্স এর জায়গায় 0 বসাও তাহলে কি হবে? এক্স এর জায়গায় 0 বসালে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস। প্লাস। তাহলে এই পয়েন্টটা তাহলে স্যাটিসফাইড হয়ে গেল, তাহলে গ্রাফ ঠিকই আছে। হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা যদি এরকম লিখি যে লাইক -x = y², তুমি তাহলে ঠিক কেমন হবে? উল্টে যাবে। মিরর ইমেজ। তাই তো? হুম। -x = y² যদি হয় তাহলে এরকম টাইপের গ্রাফ হবে। আর যদি আমরা 1 - x = y² করি তাহলে কি হবে? 1 - আবার x চলে যাবে। y² করলে ডান দিকে 1 ইউনিট হবে। ডান দিকে 1 ইউনিট সরবে, তাই তো? আচ্ছা, দেখো এইরকম কিন্তু আমরা, 1 মিনিট, এইরকম কিন্তু আমরা একটা গ্রাফ এই 2-1 দিন আগে ক্লাসে পেয়েছিলাম। এই এখন যেটাকে ড্র করলাম লাস্ট, এরকম একটা গ্রাফ আমরা এর আগে মাঝখানে একদিন পেয়েছিলাম। সেখানে আমরা গ্রাফটাকে অন্যভাবে ড্র করেছিলাম। দেখো, তোমাদের খেয়াল আছে যে বলেছিলাম যে একটা স্টোনকে আপওয়ার্ড থ্রো করা হলো, তাহলে ভি ভার্সেস এক্স এর গ্রাফ ড্র করো। সেখানে v² = মনে করো আপওয়ার্ড ভেলোসিটিটা যদি 50 হয় তাহলে 50² -2 × 10 × x, তাহলে v² = 50² -20x। কিন্তু আগের বারে আমরা এটাকে প্লট করেছিলাম অন্যভাবে। কিন্তু তুমি যদি এটাকে মিলিয়ে দেখো যে এটা বেসিক্যালি তোমার y² = 1 - x টাইপের গ্রাফ, এবং গ্রাফের নেচার এরকম টাইপের আসা উচিত। হ্যাঁ। জাস্ট কয়েকদিন আগে এই গ্রাফটাকে আমরা ক্লাসে ড্র করেছিলাম, হয়তো অনেকের মনে আছে। আমরা তখন গ্রাফের স্লোপ থেকে করেছিলাম, তাই তো? হ্যাঁ, বুঝলি। +50, এটাকে বলেছিলাম -50, আর ম্যাক্সিমাম কত হাইটে উঠবে সেখানে v = 0 বসিয়ে, হ্যাঁ, সেখান থেকে বোধহয় এটা তোমার 125 না কিছু একটা এসেছিল। 25। হ্যাঁ, তো এরকম টাইপের আমরা একটা গ্রাফ ড্র করেছিলাম। তো আমরা এই গ্রাফের নেচার থেকেও কিন্তু দেখে আন্দাজ করতে পারতাম যে যেহেতু তোমার এখানে -x আছে, যেহেতু -x আছে তার মানে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ওপেন হবে। আর যেহেতু তোমার v² আছে তার মানে এক্স ইজ চেঞ্জিং মোর র্যাপিডলি। তাহলে আমরা কিন্তু সরাসরিও এই গ্রাফটাকে এইটার সঙ্গে সিমিলার দেখে আমরা প্লট করে দিতে পারতাম। কেমন? যদিও আমরা যেভাবে করেছিলাম, মানে স্লোপ থেকে করেছিলাম, স্লোপটা এই জন্যেই
প্রেফারেবল, তার কারণ মানে যে কোনো গ্রাফের ক্ষেত্রেই আমি স্লোপ দিয়ে এটাকে মানে অ্যাপ্রোচ করতে পারি। মানে আমার যদি গ্রাফের নেচার আননোনও থাকে, আমি কিন্তু স্লোপ দিয়ে ওটাকে অ্যাপ্রোচ করতে পারবো। ঠিক আছে? তো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে গ্রাফ ড্র করা যায়। তো আমি আবার একদম বেসিক জায়গাতেই ফিরে আসবো, কারণ বেসিক জায়গাগুলোতে অনেকের অসুবিধা হচ্ছে বলে আমাকে জানিয়েছে। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি এখানে কনস্ট্যান্টটাকে ওয়ান নিয়ে নিচ্ছেন। না না, কনস্ট্যান্টটাকে আমি আমার সুবিধা মতো নিতে পারি। হ্যাঁ, ওকে। এবার আমি এটাকে ওয়ান নিয়েছি, এটা তোমার দেখতে সহজ লাগে বলে সেইভাবে, অন্য কোনো কারণ নেই। মানে আমি তো গ্রাফের নেচারটাকে পেতে চাইছি সেই জন্য। হ্যাঁ, আমাকে ওয়ানই নিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এবারে একেবারে বেসিক জায়গাতে যে অসুবিধাগুলো হয় সেই রকম গোটা কয়েক এক্সাম্পল একটু করা যাক। লাইক, মনে করো আমি লিখলাম y ইকুয়াল টু a সাইন 2t। তাহলে ডিওয়াই ডিটি কি হবে? টু এ a cos 2t into 2। তাহলে a cos 2t, তাহলে সাইন 2tর জন্য হলো cos 2t, ইন্টু টু। আর 2tর জন্য হলো 2। তার মানে এটা হয়ে গেল 2a cos 2t। এ কারোর আপত্তি নেই তো? হ্যাঁ স্যার। মনে করো লিখলাম y ইকুয়াল টু 3x প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। এই সবাই করছো তো? হ্যাঁ স্যার। থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু থ্রি প্লাস টু এক্স। তাহলে এটা হবে 3 ইন্টু, তাহলে আগে পাওয়ারটাকে ডিল করা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 2, আর তারপরে এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x প্লাস 3। নেক্সট, y ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার এক্স, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা যেমন ভাবে শিখেছি, 1 প্লাস রুট ওভার এক্স মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস রুট ওভার এক্স টু দি পাওয়ার -1, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা প্রোডাক্ট রুল ইউজ করেছিলাম আগে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 1 প্লাস রুট ওভার এক্স ডিডিএক্স অফ
1 minus root over minus x to the power minus 1 plus 1 minus root over x to the power minus 1 ddx of 1 plus root x। তাহলে 1 plus root over x, এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? -1 ইন্টু 1 - √(x⁴) আর কিছু? ইন্টু ইন্টু মাইনাস ওয়ান এক্স ইন্টু মাইনাস মাইনাস ওয়ান বাই টু রুট এক্স। এই যে 1 এর জন্য হয়ে যাবে 0, তারপরে মাইনাস রুট ওভার এক্স এর জন্য কি আসবে? হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হলো। এবার এর পরের পার্টটা প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স টু দ্য পাওয়ার মাইনাস 1, তারপর ddx অফ 1 প্লাস রুট ওভার এক্স কি আসবে? ওয়ান বাই টু রুট এক্স 1/2 √x। হাফ নিচে √x। নিচে রুট এক্স। নিচে রুট এক্স আর উপরে মানে এক্স এসব টু দি পাওয়ার একই। মাইনাস হাফ। হ্যাঁ। তো একই। তাহলে এইরকম আসছে। তাহলে প্রোডাক্ট রুল এবং চেন রুল এই দুটো একসঙ্গে ইউজ করতে পারাটা খুব জরুরি। আচ্ছা, এইবারে এটার স্যার পাশাপাশি, হ্যাঁ বলো। স্যার স্যার বলছি আমার না মানে চেন রুলটা প্রবলেম অসুবিধা হচ্ছে না, বাট একসাথে করতে গিয়ে কয়েকটা সাম বাড়িতে করছিলাম যখন আটকে যাচ্ছে খালি। আচ্ছা, যখন স্যার আটকে এটার যাবে, কোনো মানে উপায় আছে, মানে এটা কি করে প্রবলেমটা এটা সলভ এটা করা ঠিক যাবে? করার একমাত্র উপায় হচ্ছে একটু বেশি করে প্র্যাকটিস করা। বুঝতে পেরেছো? মানে যেটা হচ্ছে না সেটাকে হওয়ানোর উপায় হচ্ছে বেশি করে করে নেওয়া। কারণ একবার যখন এই হার্ডেলটা একবার ক্রস হয়ে যাবে তখন দেখবে যে আর আটকাচ্ছে না। বুঝতে পারছো কি আচ্ছা। বলছো? হ্যাঁ কারণ স্যার। ধরো ক্লাসের রেকর্ড গুলো তো প্রোভাইড করেছি। হ্যাঁ, তুমি হুম। রেকর্ড গুলোকে চালিয়ে তুমি আগে যখন আমি করে দিচ্ছি তার আগে তুমি ওটাকে পজ করে হ্যাঁ, ওটা করে নিয়ে আবার দেখলাম যে অ্যান্সারটা মিলছে নাকি। একদম একদম একদম। একবার ঠিক হতে শুরু করলে তারপর কিন্তু আর জীবনেও ভুল হবে না। কেমন? একবার যদি ঠিক হতে আচ্ছা। শুরু করে তাহলে কিন্তু আর ভুল হবে না। কিন্তু যতক্ষণ না ঠিক হতে শুরু করছে সেটা বারবার করে করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রবলেমে অসুবিধা হচ্ছিল, একটা অঙ্কতে, ওটা পাঠাবো আপনাকে, একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, পাঠিয়ে রাখো। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার এই মোহাম্মদ। অ্যান্সার গুলো তো আর সিম্পলিফাই করতে হবে না তো? হ্যাঁ হ্যাঁ। এই যে নাম্বার 3-তে এইরকম করে রেখে দিতে হবে নাকি আরেকটু সিম্পলিফাই করে রাখতে হবে? না, তুমি এইটুকুই করো না। আচ্ছা স্যার। হুম, কারণ বাকি যে সিম্পলিফিকেশনটা তো সেটা তো অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, কিন্তু আমরা ওই প্রোডাক্ট রুল এবং সঙ্গে সঙ্গে ওই চেন রুল দুটোকে একসঙ্গে ইউজ করতে পারছি কিনা সেটা আমি মূলত দেখতে চাইছি। আচ্ছা, এবার যদি আমাদের বলা হয় যে সে y ইকুয়াল টু এক্স বাই কস এক্স, আচ্ছা কস এক্স নয় এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? তাহলে এক্স বাই কস স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখবো? এরকম লিখবো। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কেমন করে পাবো? এক্স ডিডিএক্স অফ কস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস cos x to the power minus 2 ddx of x equal to, এবার কি হবে? x cos x minus minus 2 2, into cos x to the power minus 3 তারপরে into minus sin x মাইনাস
সাইন এক্স। সাইন এক্স। আর মানে তারপরে এটা ওইটাই ছিল হবে, ওই হুম, কস এক্স টু দি পাওয়ার মাইনাস টু। রাইট। তাহলে এটা কি এসে গেল? 2x সাইন এক্স ডিভাইডেড বাই কস কিউব এক্স প্লাস 1 বাই কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে যদি আমি একটুখানি বেশি মাত্রায় সিম্পলিফিকেশন করতে চাই, তাহলে 1 প্লাস 2x tan x ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। যদিও এতটা করাটা আমাদের টার্গেট নয়। আচ্ছা, এইবারে দেখো, আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটি ডিটারমিন করতে চাই, মনে করো আমাকে প্রোভাইড করা হয়েছে লাইক ভি ইকুয়াল টু 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 1। বলা হয়েছে যে ফাইন্ড ভি অ্যাভারেজ ফর দ্য টাইম ইন্টারভাল 1 to 3 সেকেন্ড। ইনিশিয়ালি জিরোতে আছে তো, অরিজিনে আছে তো? সে ব্যাপারে কিছু বলা নেই। Instantaneous velocity of a particle is given by 2t minus 3t square plus 1. Find average velocity for the time interval 1 second to 3 seconds. -8 মিটার পার। -10 Minus 10 -10। আচ্ছা দেখো, অ্যাভারেজ ভেলোসিটি কেমন করে বার করে? del s by del t। ডেল এক্স বাই ডেল টি করে অ্যাভারেজ ভেলোসিটি বের করে। কিন্তু এক্স এখানে দেওয়া নেই, আছে কি? না, এক্সট্রা তো বাটার। তাহলে এক্স যদি আমাকে বার করতে হয়, তাহলে আমরা ভি এর জায়গায় লিখবো ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি হয়ে যাবে 2t মাইনাস 3t স্কোয়ার প্লাস 1। তাহলে ডিএক্স হয়ে যাচ্ছে তোমার 2t ডিটি মাইনাস 3t স্কোয়ার ডিটি প্লাস ডিটি। তাহলে এবারে আমি ইন্টিগ্রেশন সাইন দেব। তারপরে এক্স ইকুয়াল টু, t² - t³ + t। এবার আমি কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতেও পারি, কোনো অসুবিধা নেই। এইবারে x1 ইকুয়াল টু কত? 1।
আর x3 কত? x0 -15। এটা -15 আসছে। হ্যাঁ, তাহলে ডেল্টা এক্স কত? -16। তাই তো, ডেল্টা এক্স মানে কি, x3 মাইনাস, x1। তাহলে এটা এসে যাবে তোমার -16 / 2। -8। এটাই কি আসছে? হ্যাঁ। এই সবাই চেক করেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা যদি আমি ডেফিনাইটে লাগাতাম ইন্টিগ্রেশনটা 1 থেকে 3, তাহলেও কি সেম আসতো? হুম, নিশ্চয়ই আসতো, নিশ্চয়ই আসতো। আচ্ছা, -16 কেন? ও, ঠিক আছে। আচ্ছা নেক্সট, velocity of a particle is given by six t square minus 2t plus 2. Find position of the particle when its acceleration is 0. Find position of the particle when its acceleration is 0. ধরে নিতে পারো initial position is equal to 2. Initial position is equal to 2. তাহলে এই প্রবলেমটাও আগের মতো করেই করতে হবে, তাই তো? হ্যাঁ, 125/54 মিটার।
তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কি লিখছো? তো অ্যাক্সিলারেশনের টাইমটা বাতান তো। 6t² মাইনাস 2t +2 প্লাস 2, তাহলে ডিএক্স ইকুয়াল টু 6t² ডিটি মাইনাস 2t ডিটি প্লাস 2 ডিটি, এরপরে ইন্টিগ্রেশন স্যার আনসার কত? জানি না, করে দেখতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 6 × 1/3t³ মাইনাস 2 × ½ t² প্লাস 2t প্লাস, এটা বেসিক্যালি ইনিশিয়াল পজিশন আসবে, তাই তো? হ্যাঁ 2 তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে? 2t³ কিউ মাইনাস t² স্কোয়ার প্লাস 2t প্লাস 2। এইবারে অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা বের করে নিলাম। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 6 × 2t মাইনাস 2, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0 বসালে করসপন্ডিং t ইকুয়াল টু 1/6 নাকি? হ্যাঁ তাহলে এক্স আর t ইকুয়াল টু 1/6, এটা কত এসে যাবে? 2 × 1/6 এর হোল কিউব মাইনাস 1/6 এর স্কোয়ার প্লাস 2 × 1/6 প্লাস 2, এরকম একটা কিছু, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো। তাহলে এরকম টাইপেরই রেখে দিই, এটাকে আর খুব একটা সিম্পলিফিকেশনের দরকার নেই, আমাদের খালি মেথডটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারে এর আগে আমরা আরেকটা প্রবলেম করেছিলাম, লাইক এক্স ইকুয়াল টু a sin omega t, then draw vx graph। এটাকে আমরা কেমন করে করেছিলাম? এটা কনস্ট্যান্ট না অ্যাক্সিলারেশন? না, এ এবং ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, x ইকুয়াল টু a sin omega t। স্যার ইলিপস হবে তো 3 থেকে s নিয়ে? তাহলে ভিটা আগে বার করেছো? v = a ω sin ω t, তারপর sin স্কোয়ার ω t প্লাস cos স্কোয়ার ω t = 1, তা পুট করে দিলাম। আচ্ছা, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি। আচ্ছা, ডিএক্স ডিটিটা সবাই বার করতে পেরেছো সঠিকভাবে? এ সাইন ওমেগা টির জন্য কস ওমেগা টি, আর ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে ওমেগা। ইডিটি অফ ওমেগা টি মানে হচ্ছে ওমেগা, তাই তো? হ্যাঁ তাহলে এটা হলো এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এ ওমেগা কস ওমেগা টি পর্যন্ত সবাই জানতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পর আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1।
তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর কস স্কোয়ার ওমেগা টি মানে হচ্ছে ভি স্কোয়ার বাই স্কোয়ার ওমেগা স্কোয়ার। স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। তাহলে এই ইকুয়েশনটা বেসিক্যালি তোমার তিনটে পসিবল সিচুয়েশন হতে পারে। যদি ওমেগা 1 হয় তাহলে এটা সার্কেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। হুম। ওমেগা 1 হলে সার্কেল হয়ে যাবে, অর্থাৎ কিনা গ্রাফটা এরকম হয়ে যাবে। যদি ওমেগা 1 এর থেকে বেশি হয় অথবা কম হয়, ওমেগা যদি 1 এর থেকে বেশি হয় অথবা কম হয়, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে গ্রাফগুলো এরকম হয়ে যাবে। আর ওমেগা ইকুয়াল টু 1 হলে গ্রাফটা এরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমার কয়েক বছর আগে সাউথ পয়েন্টে এই ভি ভার্সেস এক্স এর গ্রাফ একটা দিয়ে দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন ছিল, ভি ভার্সেস এক্স এর গ্রাফ যদি এরকম হয় তাহলে এক্স টি গ্রাফ ড্র করো। বুঝলে? ভি এক্স এর গ্রাফ যদি এরকম হয় তাহলে এক্স টি গ্রাফ কেমন হবে। আচ্ছা, যাই হোক, সেটাতে আসার আগে ধরো ভি ভার্সেস এক্স এর গ্রাফ, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এ ওমেগা, আর এখান থেকে এইটুকু হচ্ছে এ। তো তার মানে এই সিচুয়েশনটা হচ্ছে যে ওমেগা গ্রেটার দ্যান 1। পরের সিচুয়েশনেও এটা এ ওমেগা, এই দিকটা ভি, এই দিকটা এক্স। তার মানে এই সিচুয়েশনে নিশ্চয়ই ওমেগা লেস দ্যান 1। যাই হোক, আমাকে এবার বলো যে তোমাকে যদি এই গ্রাফটা দিয়ে দেওয়া হতো, দিয়ে বলা হতো যে এক্স টি গ্রাফ ড্র করো, তাহলে কেমন করে অ্যাপ্রোচ করতে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1, এটা তো পাওয়াই যাবে। তাহলে ইকুয়েশন এবার তো লিখে দেওয়াই যাচ্ছে যে ভি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। হুম, এবার এটা যদি উম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু, যদি আমরা পজিটিভ রুটটাকেই নিই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখবো? ডিএক্স ডিটি। ডিভাইড বাই ডিটি। তাহলে ডিএক্স ডিটি হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিটি। তাই তো? দেখো, হুম। আমরা এই গ্রাফটাকে ড্র করবার সময় ওমেগা 1 ধরে করেছিলাম, তাই তো? এখানেও ওমেগাটা কিন্তু তাহলে 1ই আসছে। হুম। তাহলে এবারে ইন্টিগ্রেশন সাইন দেবো। এটা ইন্টিগ্রেটর, তাহলে ফর্মটা না জানলে দেওয়া যাবে না। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের ফর্মটা না জানলে ব্যাপারটা করাটা একটু মুশকিল, সে বিষয়ে কোনো ডাউট নেই। 1/a সাইন ইনভার্স এক্স বাই এ হয়। আচ্ছা, এইটার আমাদের কাছে অল্টারনেটিভ একটা হচ্ছে যে ফিজিক্সের এইটা একটা সমস্যা যে কিছু কিছু প্রবলেম করতে গেলে ম্যাথমেটিক্সের একটা মিনিমাম এক্সপোজার ছাড়া করা বেশ মুশকিল হয়ে যায়। মানে ধরো, আমরা যদি এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন করি, রুট ওভার অফ এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
তাহলে এখানে বুঝতে হবে যে এক্সটা এর নিশ্চয়ই, সাবস্টিটিউটে লাভ আছে। হ্যাঁ, তার মানে এক্সটা নিশ্চয়ই তোমার -a থেকে, এক্সটা নিশ্চয়ই তোমার -a থেকে এর মধ্যে লাই করবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ফলে -a থেকে এর মধ্যে লাই করতে পারে সাধারণভাবে সাইন ফাংশন গুলো। মানে তোমার সেই ক্ষেত্রে আমি যদি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা একটা সাবস্টিটিউট করি, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা যদি সাবস্টিটিউট করা হয়, তাহলে ডিএক্স ডি থিটা কি হবে? কস থিটা। এই কস থিটা হবে। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি হবে? এই কস থিটা ডি থিটা। তাহলে ডিএক্স যদি এ কস থিটা ডি থিটা হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স এর বদলে আমরা বসাচ্ছি এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ কস থিটা, তাই তো? কারণ এক্স এর জায়গায় কি বসিয়েছি? এক্স এর জায়গায় এ সাইন থিটা বসিয়েছি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর রুট ওভার অফ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে এ কস থিটা। তাহলে এই কস থিটা বাদ দিয়ে দিলে কি পেলে তুমি? ইন্টিগ্রেশন ডি থিটা। ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা, থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স বাই এ। অর্থাৎ কি না, তুমি এই যে পার্টে পেয়ে গেলে এলএইচএস এ ইন্টিগ্রেশন করলে কি আসবে? সাইন ইনভার্স এক্স বাই এ। আর আরএইচএস এ ইন্টিগ্রেশন করলে আসবে টি। এবং টি এর সঙ্গে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট বসিয়ে দিলে সেটা একটা অ্যাঙ্গেল, এইভাবে আমি লিখলাম থিটা নট। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কি হয়ে যাবে? সাইন টি প্লাস থিটা নট। তাহলে এক্স ইকুয়াল টু তোমার এ সাইন টি প্লাস থিটা নট, এরকম টাইপের একটা আসবে। সুতরাং স্কুলের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন এসছে। তোমরা যদি পুরোনো কোয়েশ্চেন যখন নেবে তখন স্যার দেখো টি প্লাস থিটা নোটটা কখন থেকে এলো? এই যে সাইন, এইটা তোমার এই থিটাটা তো বেসিক্যালি কি, এটা অ্যাঙ্গেল তো, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার ইন্টিগ্রেশনটা যখন আমি করছি, ইন্টিগ্রেশনটা সত্যিকারে করার সময় তাহলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসা উচিত। হ্যাঁ স্যার। তো সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা নিশ্চয়ই অ্যাঙ্গেলের টার্মে আসা উচিত। কারণ হ্যাঁ হ্যাঁ। যেহেতু থিটাটা একটা অ্যাঙ্গেল, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটাও তাহলে একটা অ্যাঙ্গেল হিসাবে আসা উচিত ডাইমেনশনাল হোমোজেনিটি অনুযায়ী। এবার তুমি বলতে পারো যে না, তাহলে টিটা কি করে এলো? কিন্তু টি এর সঙ্গে যেহেতু আমরা ওমেগাটাকে 1 ধরেছি, ওমেগা টিটাও কিন্তু আসলে একটা অ্যাঙ্গেল। ওমেগাটা যেহেতু 1, সেই জন্য অ্যাপারেন্টলি মনে হচ্ছে বোধহয় একদিকে টাইম আছে আর একদিকে অ্যাঙ্গেল আছে। এমনটা নয় কিন্তু। তো ওমেগাটা, ওটা তাহলে 1/, অ্যাঙ্গেলটা হয়ে যেত মানে। হ্যাঁ মানে মানে ওটা এখানে কিন্তু পাশে একটা ওমেগা আছে এবং সেই ওমেগাটা 1। সেই জন্য তুমি দেখতে পাচ্ছ যে টাইম এবং অ্যাঙ্গেল দুটো একসঙ্গে অ্যাড হয়েছে। কিন্তু ডাইমেনশনাল হোমোজেনিটি এটাকে কিন্তু অ্যালাউ করে না। তাহলে এটা এমনিতে অ্যারেঞ্জ করেনি, যেহেতু তোমার ওমেগাটা 1, সেই জন্য ওমেগাটিটা অ্যাঙ্গেল, থিটা জিরোটাও অ্যাঙ্গেল। সেই জন্য স্যার এরকম ওই হ্যাঁ এ বলো। কস থিটা বি থিটা বাই এ কস থিটা ওই এই স্টেপটা কি করে আসছে একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, ডিএক্সটা যে এই cos থিটা ডি থিটা সেটা কি বুঝেছো? হ্যাঁ স্যার ওটা বুঝেছি। আচ্ছা, এবার ডিনোমিনেটরে কি আছে? এ স্কোয়ার মাইনাস আচ্ছা। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ স্যার এইটাই বলছিলাম যে আমরা কি ডিএক্স কে, ও এটা কি এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা। বুঝেছি বুঝেছি। তাহলে এটা কত আসবে? শুধু এ cos থিটা আসবে। হ্যাঁ স্যার বুঝেছি। স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে শুধু এ cos থিটা।
ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি ডিএক্স ডি থিটা ইকুয়াল টু এ কস থিটাটা কি করে এলো একবার বুঝিয়ে দেবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, যার অসুবিধা হবে বলবে, একেবারে হেজিটেট করবে না। মনে করো আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স, তাহলে তুমি আমাকে বলো ডিওয়াই ডিএক্স কি লিখবে? এ কস এ। এক্স এর জায়গায় যদি থিটা বসিয়ে দাও তাহলে কি লিখবে? এক্স এর জায়গায় থিটা বসালে ডিওয়াই ডি থিটা কি লিখতে? এ কস থিটা। তাহলে ডিওয়াই কি লিখতে? বুঝলাম স্যার, বুঝলাম। তাই তো? হ্যাঁ স্যার, বুঝেছি। সাধারণ ব্যাপার, হ্যাঁ কয়েকবার করে করলেই দেখবে যে কমফোর্টেবল হয়ে গেছে। একটু বেশি করে করতে হবে, আর কিছু না। দেখো আমরা তো কিছু আবিষ্কার করছি না, কেমন? ফলে তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, একটু বেশি করে করলেই হবে। আমরা নতুন কিছু করছি না। স্যার, বলো। দুটো যে এলিপ্টিক্যালের যে গ্রাফটা এলো না, ওমেগা যখন 1 হবে না, সেটা কিভাবে এলো স্যার? তুমি কি ইলিপসের ইকুয়েশন জানো? না, না স্যার, না স্যার। দেখো এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এখান থেকে এতটা। আর এটা হচ্ছে তোমার সেমি মাইনর অ্যাক্সিস, এখান থেকে এতটা। তাহলে এইটার ইকুয়েশন হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবারে তোমাদের ইলেভেনে কিছুদিনের মধ্যেই দেখবে যে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমরা স্ট্রেট লাইন বোধহয় ক্লাস 9-10-এ পড়েছো না? কোঅর্ডিনেট জিওমেট্রিতে নাকি না পড়োনি? ছিল না, 11-এই আছে। হ্যাঁ 11-এই আছে, আচ্ছা। প্রথমে স্ট্রেট লাইন আছে, তারপরে দেখবে যে কনিক সেকশন আছে, কেমন? এই কনিক সেকশনের মধ্যেই তুমি প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এইগুলো পাবে। কনিক সেকশন মানে কি? বেসিক্যালি এই যে, कौन बेटे की लगाता है? হ্যাঁ ট্রেন্ডি কাটলে। এই যে একটা কোণ, এবার এই কোণটাকে আমরা নানা রকম ভাবে কাট করতে পারি। ধরো এই কোণটাকে যদি আমি এই রকম করে কাট করি, তাহলে উপর থেকে দেখলে এটা বেসের প্যারালাল করে যদি কাট করি তাহলে কেমন দেখতে হবে উপর থেকে দেখলে? সার্কেল। আর আমরা যদি একটু এরকম ভাবে বেঁকিয়ে কাটি, एलिप्स। এই বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। তো এইগুলো না, মানে সত্যি কথা বলতে ম্যাথমেটিক্সে তুমি পড়বে আবার আলাদা করে, এবং এইগুলো নিয়ে তোমাকে একটু বেশি করে চর্চাও করতে হবে। এখন তো দেখো ইন্টারনেটে, ইউটিউবে এগুলো সব ভালো মতো অ্যাভেলেবেল আছে। বুঝতে পারছো কি বলছি? এগুলো তোমাকে একটু চর্চা করতে হবে। কেমন? চর্চা করলে দেখবে যে তাহলে অনেক কিছু, মানে তুমি অ্যাডভান্স বুঝে যেতে পারবে। হ্যাঁ, এটা চর্চা করা ছাড়া অন্য কিন্তু কোনো উপায় নেই, এটা মনে রেখো। অ্যাকচুয়ালি এ এবং বি এর মধ্যে একটা কানেকশন আছে, বুঝলে তো? স্যার এসেন্ট্রিসিটি ওটা কি একটা ছিল? এবং এক্সেন্ট্রিসিটি। হ্যাঁ হ্যাঁ, ও এসেন্ট্রিসিটি। হ্যাঁ, এক্সেন্ট্রিসিটি। তো তাহলে তো একটু একটু পড়াশোনা করেছো, এমন তো না যে করোনি। স্যার ওটা টিউশনে বলেছিল, নিজে থেকে পড়িনি। ও, এটা কি মানে ক্লাস 9-10-এর অঙ্কের টিউশনে বলা হয়েছিল? না স্যার, আকাশে। ও, আকাশে বলা হয়েছিল। আকাশে কি দৈববাণী হয়েছিল? স্যার কি বললেন? মজা করছি একটু। বলছি আকাশে কি দৈববাণী হয়েছিল? না, আমি বুঝতে পারছি না স্যার, শুনতে পারলাম না। না বললি, আমি বলছি যে তুই বললি না যে আকাশে বলেছিল, আমি হ্যাঁ সেই স্যার। জন্য একটু মজা করে বললাম যে আকাশে কি দৈববাণী হয়েছিল। না স্যার, না স্যার। হ্যাঁ, একটু মজা করে বললাম সেই জন্য আর কি। হুম। আচ্ছা, এখন এক্সেন্ট্রিসিটির ব্যাপারে ঢুকতে চাইলে এখন আবার আরেক সমস্যা। যাই হোক, আমরা কিন্তু এটা নিয়ে নয় কি করে আসে না আসে, কিভাবে কনেক্ট সেকশনকে আমরা ডিল করি, সে নয় অন্য একটা সময় বলা যাবে। এখন আজকে আমাদের কথা ছিল আমরা একেবারে বেসিক জিনিসপত্রগুলো করবো, বুঝলে তো? এখন বেশি ডিভিয়েট করে গেলে মুশকিল। আচ্ছা, এবারে হ্যাঁ, গ্রাফ ড্র করার ক্ষেত্রে আমরা আর একবার একটু ফোকাস করি। মনে করো আমি তোমাদেরকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা এঁকে দিচ্ছি। ঠিক আছে? So for this given acceleration time graph, draw corresponding VT graph and XT graph. Now করো। From this given acceleration time graph, draw corresponding VT graph and XT graph. Assume করে নাও যে
x0 ইকুয়াল টু 100। জিরো জিরো। আর ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0। তাহলে ভিটি গ্রাফটা তো সহজ, তাই তো? হুম। ওপরেটা ঠিক হিলের মতো হয়ে নেমে যাবে নিচে। তাহলে 10 সেকেন্ড পর্যন্ত স্ট্রেট লাইন হচ্ছে। স্ট্রেট লাইন হচ্ছে। তাহলে এইটার ম্যাক্সিমাম ভিটা কত হচ্ছে? 20। 20। ম্যাক্সিমাম ভিটা হচ্ছে 20। আর তারপর থেকে তো তোমার ভেলোসিটিটা 0 হবে কোথায়? 20-তে। টি ইকুয়াল টু 20। ইকুয়াল টু 20-তে ভেলোসিটিটা 0 হবে। পোর্শনটাকে আমি কতক্ষণ অবধি ধরতে বলেছি? 30। 30 অবধি ধরতে বলেছি। তার মানে এইটার মানে হচ্ছে যে হাইয়েস্ট পয়েন্টে রিচ করেছে তখন, তাই তো? হ্যাঁ। তাহলে এবার গ্রাফটা কেমন হবে? এক্সটি গ্রাফের নেচারটা কেমন হবে? এটা 100 থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ। তাহলে প্রথমে এর বিহেভিয়ারটা কেমন হবে? পজিটিভ ইনক্রিজিং স্লোপ। এরকম। হ্যাঁ। তাহলে 10 পর্যন্ত। 10 পর্যন্ত। আচ্ছা, এরপরে পজিটিভ ডিক্রিজিং। পজিটিভ বা ডিক্রিজিং। তাহলে ম্যাক্সিমাম হাইটটা কত হবে গ্রাউন্ড থেকে? 300। 300 মিটার। এবং সেটা আমরা এই এরিয়াটাকে ডিটারমিন করছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এই এরিয়াটা কত? 200। তাহলে 200 প্লাস 100 করে হয়েছে 300, তাই তো? হ্যাঁ। হুম। আর তারপরে 300 আবার থেকে নিচে নামবে। নিচে নামবে। 300 থেকে গ্রাউন্ড আসবে। আচ্ছা, গ্রাউন্ডে আসতে মোট কত সময় লাগবে? যদি আমি ভাবি যে গ্রাউন্ডে কি আসবে? গ্রাউন্ডে আসবে না তো, আবার 200 এলে থেমে যাবে। হ্যাঁ, 200-তে থামতে বলা আছে। আচ্ছা, তাহলে 200-তে এটা থামতে বলা আছে।
মানে থামতে বলা আছে মানে তারপর আর 30। তারপর আর দেওয়া নেই, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইটার পর থেকে আমি গ্রাফটাকে এত পর্যন্ত তাহলে কন্টিনিউ করবো, তাই তো? হুম। আমি গ্রাফটাকে এত পর্যন্ত কন্টিনিউ করবো নাকি? হ্যাঁ। হ্যাঁ। কারণ আমাকে যতটুকু দেওয়া আছে আমি তার উপর বেস করে ডিসিশন নেব। হুম। আর যদি এইটাকে 30-র বদলে আর একটু বাড়িয়ে দেওয়া হতো পুরো নেমে যেত। তাহলে আর তাহলে যদি রাউন্ড পর্যন্ত মানে আসার টাইম থাকে তাহলে আসতো। রাইট, মানে এটাকে যদি আমরা আরেকটু এক্সটেন্ড করে দিতাম তাহলে এটাও আরো এক্সটেন্ডেড হতো, তাহলে এটাও আরো এক্সটেন্ডেড হতো, তাই তো? হ্যাঁ। এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ। হুম। ঠিক আছে। আচ্ছা দেখো, খুব ফেমাস একটা কোয়েশ্চেন আছে, লেখো কোশ্চেনটা লেখো। লিখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। A hollow ping pong ball, a hollow ping pong ball is released, লিখেছো? A hollow ping pong ball is released inside water at a depth h. A hollow ping pong ball is released inside water at a depth capital H, and as a result the ping pong ball moves upward. আরেকবার বলবেন? হ্যাঁ, a hollow ping pong ball is released, শোনা যাচ্ছে না। a hollow ping pong ball is released inside water at a depth equal to capital H, and as a result the ping pong ball rises up with constant acceleration a. As a result the ping pong ball rises up with constant acceleration a. লিখেছো? এত অব্দি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, after coming to after coming to the surface of water, after coming to the surface of water, the ping pong ball, the ping pong ball rises up, the ping pong ball rises up to height small h on air, rises up to height small h on air, and finally falls back to water, and finally falls back to water. Draw
স্যার ভ্যাকসিনটা আবার রিপিট হবে কিন্তু আজকে আমি কত অব্দি শোনা গেছে? A hollow ping pong ball is released inside water at a depth 8. At a depth h, and as a result the ping pong ball rises up with constant acceleration a, and after coming to the surface of water the ping pong ball jumps out of water to a maximum height small h and finally falls back to water. ঠিক আছে? হ্যাঁ। Draw xt graph assuming surface of water to be origin, assuming surface of water to be reference. আচ্ছা, এখানে কিন্তু আমরা ওয়াটারের যে ভিসকাস একটা রেজিস্টিভ ফোর্স থাকে সেটা কিন্তু আমরা ধরছি না। তিনটে পোর্শনই প্যারাবোলিক হবে? হ্যাঁ, হ্যাঁ। তিনটে পোর্শনই প্যারাবোলিক হবে? হ্যাঁ স্যার। মানে নিচের পোর্শনটা ইউ এর মতো, মানে ইউ এর ডান দিকটার মতো, আর তারপরে উল্টো ইউ এর মতো। আচ্ছা, আমরা যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা আঁকতাম কেমন হতো? প্রথমে পজিটিভ এ, তারপর নেগেটিভ জি। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আগের গ্রাফটার মতনই হবে, শুধুমাত্র অরিজিনটাই যেখানটা স্লোপটা চেঞ্জ করছে, মানে যেখানে
পয়েন্ট অফ ইনফ্লেকশনের স্লোপ এটা আছে এক্স অ্যাক্সিসটা। তাহলে ভিটি হুম গ্রাফটাও আগেরটারই মতো, তাই তো? হুম হুম তাহলে ভিটি গ্রাফটাও তোমার আগেরটার মতোই হচ্ছে। আচ্ছা, আর পজিশন টাইম গ্রাফটার ক্ষেত্রে যেহেতু এটা জলের নিচে থেকে, আগের বারে আমরা গ্রাফটাকে কেমন এঁকেছিলাম? আগের বারে গ্রাফের নেচারটা প্রথমে এরকম ছিল, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, তাই তো? এই তিনটে পার্টে এঁকেছিলাম তো, কি? হ্যাঁ স্যার। এবার আমরা কি করছি, এই পুরোটাকে একসঙ্গে তুলছি। তাহলে গ্রাফের নেচার এরকম আসছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটুকু পার্ট তাহলে এটা তোমার বেসিক্যালি সারফেস অব্দি এলো, তাই তো? হ্যাঁ তাহলে সারফেস অব্দি আসাটাকে যদি আমরা এইরকম ভাবে দেখি, আর তারপরে সারফেসের বাইরে যেটা ছিটকে পড়লো, তাহলে সেটা এরকম হলো। এটা জল থেকে বাইরে যতটা গেল, আর তারপর আবার আবার এখানে ফিরে এলো, ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। আমি লিফট হতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ করো। স্যার বলছে একটু ইন্টিগ্রেশনের যে ওই কস এক্স সাইন এক্স এইগুলো থাকলে কি হয় ওগুলো একটু করিয়ে দেবেন স্যার? আপনার ফর্মে ছিল আগের বার একটা, কিন্তু ক্লাসে হয়নি। স্যার এখানে অ্যাক্সিলারেশন দুটো কি অন্য হবে? একটা নিচ দিয়ে বায়ান ফোর্সের জন্য হচ্ছে, আর তারপর যখন উপরে উঠে যাচ্ছে তখন ফ্রি ফলের জন্য দুটো অ্যাক্সিলারেশন কি অন্য? ফ্রি ফলের জন্য তো তোমার যেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাই হবে, জি হবে। হ্যাঁ, আর জল থেকে যখন উপরে উঠছে তখন বায়ান ফোর্সের জন্য যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে। না না না, জল থেকে একবার জল থেকে একবার বেরিয়ে যাওয়ার পরটা কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাই হবে। হ্যাঁ স্যার, কিন্তু জলে যখন আছে হ্যাঁ 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 হ্যাঁ, তখন তার ততটা এ হবে, হ্যাঁ এ হবে। মানে কিন্তু জলের আবার বাইরে চলে গেলে জি হবে। হ্যাঁ, বলছি ওই জলের বাইরে গেলে তো ওটা আরো জোরে উপরে উঠবে না, কারণ ওই ওয়াটারের রেজিস্ট্যান্সটা নেই। না না, অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনটা তো তোমার বয়েন্ট ফোর্সটা যেহেতু এমজি থেকে বেশি, সেই জন্য আপওয়ার্ড অ্যাক্সেলারেশন নিয়ে উঠছিল। কিন্তু জলের বাইরে একবার বেরিয়ে গেলে তখন তো শুধুমাত্র অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হুইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড। জলের বাইরে চলে এলে বয়েন্ট ফোর্স তো আর নেই, তখন শুধু জি আছে। বুঝেছি স্যার। আচ্ছা দেখো, যদি আমি এরকম একটা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটার উত্তর কি হবে? 1/a cos ax। আচ্ছা, এইটা পেতে গেলে আমাদের যেটা করতে হয়, ভালো করে শোনো কি বলছি, এটা করতে গেলে আমাদের যেটা করতে হয় যে এক্স ইকুয়াল টু, এটা কিছু বসাতে হয় জেড। তাহলে এ ডিএক্স ইকুয়াল টু কি লিখতে হবে? ডিজেড। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি লিখতে হবে? ডিজেড বাই এ। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স এর বদলে জেড ডিজেড বাই এ।
তাহলে এটার আনসার এসে গেল কি 1/a ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। তাহলে 1/a মাইনাস কস জেড। মাইনাস কস জেড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে মাইনাস কস ax ডিভাইডেড বাই a প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার এই সাইন জেড যে মাইনাস কস জেড হয় এইগুলো স্যার আপনারা করানো, এইগুলো বাকি ছিল। শুধু আমাদের ওই এক্স টু দি পাওয়ার n+1/n+1 এই ফর্মুলাটাই শুধু হয়েছিল। আচ্ছা, আমরা ddx অফ cos x কত হবে করিনি ক্লাসে? হ্যাঁ স্যার, এটা তো -9x। ও, এটাই রিভার্স করে করে দিচ্ছেন তাই তো, মানে দুদিকে ইন্টিগ্রেশন নেই। তার মানে হ্যাঁ, এবার এইগুলো তোমাকে একটু মাঝে মাঝে নিজের মতো করে এক্সপ্লোর করতে হবে, বুঝলে? ওকে স্যার, ওকে। হুম। তাহলে এবার আমি দুদিকে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে আমাকে বলো যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স তাহলে কি হওয়া উচিত? cos x। মাইনাস কস এক্স। মাইনাস কস এক্স। সরি, মাইনাস কস এক্স সঙ্গে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। এইভাবে তোমাকে মানে ডিফারেন্সিয়েট করে যা হয়ে এসেছিল ইন্টিগ্রেট করে তার উল্টোটা আসবে। বুঝেছি স্যার। এইরকম প্যাটার্ন থেকে তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? হুম, হুম, okay। স্যার ওখানে ax ইকুয়াল টু জেড এর ডি মানে বোথ সাইডস ডি টা যখন করলেন তখন এ তে কেন করলেন না কনস্ট্যান্ট বলে? এটা কনস্ট্যান্ট বলে, ঠিক। এর ঠিক কোনো পরিবর্তন হয়নি। ও ঠিক আছে স্যার। আচ্ছা, এরকম আর দু একটা করা যাক। ধরো আমি যদি তোমাকে বলি যে এই ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স কি হবে? দেখে ঝামেলা মনে হচ্ছে তো? x/2 মাইনাস সাইন 2x/4 প্লাস c। তাহলে এইটাকে আমরা যেটা করব, হাফ থেকে 2। বাইরে হাফ লিখবো, এখানে টু লিখবো। এবার টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস কস 2x। এটা কি সবাই জানো যে টু সাইন স্কোয়ার এক্স মানে 1 - cos 2x লেখা যায়? জানো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 - cos 2x ডিএক্স হাফ। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস cos 2x ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস cos 2x আছে বলে বাইরে একটা হাফ আসবে, তাই তো? হ্যাঁ। আর cos কে ইন্টিগ্রেট করলে কি আসে? সাইন সাইন 2x। এবার তোমার উত্তর ঠিক এলো কিনা তুমি চট করে ভেরিফাই করতে পারবে। হ্যাঁ। এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করে আবার সাইন স্কোয়ার এক্স পাওয়া যাচ্ছে কিনা তুমি চেক করে নিতে পারো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যাদের ক্লাস আছে লিভ করে যাও, আমিও একটু পরেই ছেড়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, যদি আমাকে বলা হয় যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই পরে করছি। ধরো আমাকে বলা হলো ইন্টিগ্রেশন a - x এর স্কোয়ার ডিএক্স, তাহলে কি করব? স্যার এই সাবস্টিটিউশনটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কোনটা?
এই যে ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন নিলেন নাকি, মানে যে কোনো একটা টি বা কিছু একটা ধরে কিভাবে করছেন ওটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মনে করো আমি এরকম ভাবে লিখলাম যে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা মনে করো আমি করতে চাই। ঠিক আছে, এবার আমি যদি 2x+3 এটা ইকুয়াল টু জেড বসাই, তাহলে 2 dx ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। তাহলে ডিজেড ডিএক্স হয়ে যাবে কত, ডিজেড/2। তাহলে 2x+3 এর বদলে কি বসাচ্ছি, জেড। তাহলে z³ আর ডিজেড এর বদলে, ডিএক্স এর বদলে কি বসাচ্ছি, ডিজেড/2। তাহলে হাফ ইন্টিগ্রেশন z³ dz। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, 1/3, এই 1/3 নয়, 1/4 z⁴ প্লাস কনস্ট্যান্ট। তাহলে এটা কি হলো, z⁴/8 প্লাস কনস্ট্যান্ট। আর জেড কত নিয়েছিলে, প্লাস থ্রি। বুঝতে পেরেছো? স্যার ওখানে টুতে আপনি কনস্ট্যান্টটা রাখলেন কিন্তু থ্রিতে রাখলেন না। হ্যাঁ, কারণ টুতে এটা প্রোডাক্ট ফর্মে আছে, ও, তাই না? ঠিক আছে স্যার। আর থ্রিতে এটা অ্যাডিশন ফর্মে আছে। তাহলে অ্যাডিশন হলে আমি উড়িয়ে দেবো তার মানে? হ্যাঁ, ঠিক আছে। কারণ এটা তো আলাদা আছে। আলাদা থাকলে এর তো রেট অফ চেঞ্জ কি হবে, 0। হ্যাঁ স্যার। আর টুটাকে কি করেছি, তো টুটা কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসবে, তারপর ডিএক্স করতে চেঞ্জটা করতে হবে। একদম একদম একদম। ঠিক। তাহলে এরকম টাইপের আরেকটা ইন্টিগ্রেশন করো। দাঁড়াও, একটু চেঞ্জ করে দিই। এটার আনসার কি হবে, কি হতে পারে বলো? -1/4 ইন্টু 2x+3 হোল স্কোয়ার প্লাস 6। তাহলে আমরা 2x+3 ইকুয়াল টু ইকুয়াল টু জেড বসিয়ে দেবো। তাহলে 2 dx ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা কি এসে যাবে, ডিএক্স এর বদলে z/2 ডিজেড/2 হোল ডিভাইডেড বাই জেড কিউব। কিউব। তাহলে হাফ z⁻³ ডিজেড। তাহলে হাফ -3 + 1 z⁻³ + 1 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে মাইনাস, 1/4 তাহলে কি এসে যাবে, -1/4 ইন্টু 2x+3 হোল স্কোয়ার প্লাস 6।
আচ্ছা, এই শালিনী একটা কোশ্চেন পাঠিয়েছে, বলছে যে রেডিয়াস অফ আ স্ফেরিক্যাল বাবল, ঠিক আছে, রেডিয়াস অফ আ স্ফেরিক্যাল বাবল মনে করো এইরকম ভাবে ভ্যারি করছে, অ্যাজ আর ইকুয়াল টু আলফা টি স্কোয়ার। রেডিয়াস অফ আ স্ফেরিক্যাল বাবল ইজ চেঞ্জিং অ্যাট এ রেট, চেঞ্জিং অ্যাজ আর ইকুয়াল টু আলফা টি স্কোয়ার। ঠিক আছে, ফাইন্ড ফাইন্ড হাউ ইটস সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম changing with time. Radius of a bubble is changing as r equal to alpha t square. তাহলে এর সারফেস এরিয়া এবং ভলিউম কেমন ভাবে চেঞ্জ হচ্ছে উইথ টাইম। তাহলে সারফেস এরিয়া তুমি কি লিখবে? 4πr²। 4πr²। তাহলে 4πr² এর বদলে কি লিখবে? আলফা স্কোয়ার টি টু দি পাওয়ার 4। 4। তাহলে ডিএসডিটি এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সারফেস এরিয়া। হুম। তাহলে 4π আলফা স্কোয়ার কমন, বাকি কি হবে? 4t কিউ, 4। হুম। তাই তো? হুম। তাহলে রেট অফ চেঞ্জ অফ সারফেস এরিয়া কি বলতে পারি আমরা? ডিএসডিটি প্রপোর্শনাল টু টি কিউ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি হয় ভলিউম তাহলে কি লিখবে? 4/3 r²। কিউ, তাহলে এটা আলফা কিউ টি টু দি পাওয়ার 6 নাকি? হ্যাঁ স্যার। তো তাহলে ডিভিডিটি কি হবে? 4/3 আলফা আলফা কিউ and 6 টি টু দি পাওয়ার 5। তাহলে আমি কি বলতে পারি? ডিভিডিটি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। আচ্ছা স্যার। ঠিক আছে, এরকম ভাবে আমরা করে দিতে পারি। স্যার আপনি r = 2t r = alpha t² লিখলেন কেন? ও না না, আমি ওটা তোমাকে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা। হ্যাঁ, তুমি 2t পাঠিয়েছিলে, আমি ওটাকে আলফা টি স্কোয়ার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বুঝেছি। আর কিছু না। মানে আমি, তুমি যে কোশ্চেনটা পাঠিয়েছো আমি এক্স্যাক্টলি সেটা করে দিলাম না, হুম হুম, বুঝেছি স্যার। যাতে এরপরে আমরা অন্যরা করতে পারি আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝেছি। কারণ আমি এক্স্যাক্টলি ওইটা করে দিলে তাহলে তুমি আর ওইটা নিজে করতে না। হ্যাঁ, তাই জন্য অন্য একটা করে দিলাম, তাহলে ওইটা আবার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। ঠিক আছে, শোনো, আমি আজকে ছেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে, এই ছুটির মধ্যে এই ধরনের ক্লাস চেষ্টা করব মাঝে মধ্যেই অ্যারেঞ্জ করতে, হ্যাঁ, যাতে আমরা একটুখানি আবার প্র্যাকটিস করতে পারি।